নমস্কার। কেন্দ্রীয় সরকার যখন অষ্টম বেতন কমিশনে সিলমোহর দিল, স্বাভাবিক কারণে ত্রিপুরায় শিক্ষক কর্মচারীরা হিসাব কষে দেখছেন সত্যি অর্থে ত্রিপুরার জন্য কি হতে পারে। আগামী 30 জানুয়ারি এবং 31 জানুয়ারি দুই দিন আগরতলায় ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিরা থাকবেন, চেয়ারম্যান সহ অন্যান্যরা রয়েছেন। 12 জনের টিম আসছে, এই খবর আগেই প্রতিবাদী কলম জানিয়েছিল। সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে যখন খুব চর্চা চলছে, খুব আলোচনা চলছে, কখনো ষোড়শ অর্থ কমিশন, কখনো অষ্টম বেতন কমিশন ইত্যাদি নিয়ে যখন চারদিকে আলোচনা চলছে, ঠিক তখন একটি অন্য ব্যতিক্রমী আয়োজন আজ অনুষ্ঠিত হলো। আগরতলা প্রেস ক্লাবে সেই কর্মসূচি সংগঠিত হয় এবং সেই কর্মসূচির আয়োজক রাজ্যের একটি শিক্ষক সংগঠন। এবং আমি এই আয়োজনে অবশ্যই নামগুলো বলবো, তার আগে একটু বলি, একটি শিক্ষক সংগঠন সেই কর্মসূচির আয়োজন করেছে এবং যে কর্মসূচির আয়োজনটি করেছে সেটা হচ্ছে এই সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং সাময়িক একটি বিষয় বা সময় উপযুক্ত একটি বিষয়, যেগুলো তারা উত্থাপন করতে পেরেছেন বা উত্থাপন করেছেন। আমি যদি ভুল না করি, রাজ্যের বুকে বোধহয় এটি প্রথম এবং কোনো সংগঠন প্রথমবারের মতন এ ধরনের একটি আয়োজন করতে পেরেছে যেখানে অনেকগুলো সংগঠন সেই সংগঠনের ডাকে মিলিত হয়েছে। এবং যে সংগঠন আজ এই কর্মসূচিটি সংগঠিত করেছে সেই সংগঠনের আহ্বানে প্রত্যেকেই সেখানে সামিল হয়ে তাদের মতন করে প্রতিক্রিয়া কিংবা বক্তব্য রেখেছেন। বিষয়বস্তু একেবারে পরিষ্কার, এক দেশ এক বেতন কাঠামো হোক, অষ্টম বেতন কমিশন রাজ্যে লাগু হোক কিংবা গঠন করা হোক, পে রিভিউ কমিটি নয়, আমরা চাই কমিশন, এই কথাগুলো বলছিলেন সমসুরে। যারা এই আয়োজনটি করেছেন বা উদ্যোক্তা বলতে পারেন পৃষ্ঠপোষক, তারা হলো ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের রাজ্য সচিব অজয় পাল, আপনাদের প্রায় সকলের পরিচিত, যারা সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত কিংবা রাজ্যের ভাবনায় যারা শিক্ষক সংগঠন হিসাবে যারা ভাবনায় বিশ্বাস করেন কোনো সংগঠনের অস্তিত্ব আছে, তাহলে তারও আছে, তাদেরও সংগঠন রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করে। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে কিংবা উদ্যোগে এই আয়োজনে যারা যারা কথা বলেছেন তারাও রাজ্যের বুকে অত্যন্ত সুপরিচিত শিক্ষক কর্মচারী কিংবা অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের নেতা কিংবা নেতৃত্ব। তারা আজ এখানে এক সুরে কথা বলেছেন। আমি এক সুরে এই কারণে বলছি যে তাদের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এতদিন ধরে এই অনুষ্ঠানে আমি কথা বলার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি যে আমি একেবারে রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাওনাগণ্ডার হিসাবে একেবারে সুস্পষ্টভাবে অনেক ব্যাখ্যা দিতে পারি, সেটা আমি বিশ্বাস করি না, বা অনেক ব্যাখ্যা আমার পক্ষে দেওয়া সম্ভব সেটা আমি বিশ্বাস করি না। তবে এতটুকু বলি, রাজ্যে শিক্ষক কর্মচারীদের যে কিছু কথা আছে, যে কথাগুলো অন্তত তুলে ধরা দরকার, আমার ধারণা বা আমার বিশ্বাস, আমার দাবি, আমি কিছুটা হলেও তা তুলে ধরতে পারি। অনেক কিছু বাকি থাকে। এই অনেক কিছু বাকি থাকার পেছনে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের অনেক পাওনা রয়েছে, যেগুলো এই সময়ের মধ্যে চর্চিত বিষয়। এবং আপনারা প্রত্যেকে জানেন যে এই রাজ্যে যারা শিক্ষক কর্মচারী সংগঠন পরিচালনা করেন বা অন্যতম দায়িত্ব পালন করেন, তারা বিভিন্ন সময় সরকারের মুখাপেক্ষী ছিলেন কিংবা সরকারের বিপক্ষে, ঠিক সেভাবে বলা যায় না, সরকার যে নীতিতে চলছে তার সমালোচনা করছেন, সরকারের কাছে তাদের দাবিগুলো উত্থাপন করছেন। এখন রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীরা যারা আছেন তারা দীর্ঘদিন ধরে রাজ্যে পে রিভিউ কমিটির বিরুদ্ধে কথা বলছেন, কমিশন গঠনের কথা বলছেন। ঠিক এই কমিশন গঠন করার কথা যখন বলা হচ্ছিল, এক পক্ষ দাবি করছেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত নৃপেন চক্রবর্তীর নাম বলছেন এক পক্ষ, আরেক পক্ষ বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের কথা বলছেন আরেক পক্ষ। এখন প্রশ্ন হলো, বাকি আর মুখ্যমন্ত্রী যারা আছেন তাদের নাম কেন বলছেন না রাজ্যে শিক্ষক কর্মচারীরা? আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমি বলছি যে রাজ্যে শিক্ষক কর্মচারীদের জন্য যদি সত্যি সত্যি দরদি কোনো সরকার থাকে, তাহলে নিশ্চয়ই আগামী কয়েকদিনের মধ্যে যদি রাজ্য মন্ত্রিসভার কোনো বৈঠক হয়, তাহলে অবশ্যই সেই বৈঠকে অষ্টম বেতন কমিশন গঠন এই সংক্রান্ত বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানানো হবে এবং যারা আমার কথাগুলো শুনছেন তারা অনেকে মানবেন বা স্বীকার করবেন যে চলতি অর্থ বছরে বা এবছরে
31 অক্টোবরের মধ্যে, খুব সম্ভবত 31 অক্টোবরের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাওনা গন্ডা বা যে টাকা পয়সা তাদের পাওনা রয়েছে সেগুলো যদি মিটিয়ে দিতে পারে তাহলে ষোড়শ অর্থ কমিশনের যে কমিটেড এক্সপেন্ডিচার তাতে অন্তর্ভুক্ত হবে সেই টাকা। যারা সাধারণভাবে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কিছুটা কথা জানার চেষ্টা করেন তাদের বক্তব্য সেটা। বৃহৎ পরিসরে এই আয়োজন থেকে বলা সম্ভব নয়। অনেকে আপনারা কথা বলবেন, শিক্ষক কর্মচারীরা আজ কথা বলেছেন। আপনারা দেখুন যে বক্তারা আজ বক্তব্য রেখেছেন এই আয়োজনে, সেই বক্তারা কারা, আমি তাদের নামগুলো আপনাদের কাছে বলা সেইভাবে হয়তো সম্ভব নয়। তাদের প্রত্যেকের বক্তব্য আমরা শুনব। প্রত্যেকে আজ একটি কথা বলছেন যে কর্মচারীদের যে বঞ্চনা, কর্মচারীরা যে আর্থিকভাবে দুর্বল বা আর্থিকভাবে বঞ্চনার শিকার হয়েছেন, সেখানে কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। সুতরাং সকলে এক মঞ্চে এসেছেন। এখানে কে শত্রু, কে মিত্র, কে কোন সংগঠন করেন, কে কোন সংগঠন করতেন তার বিচার্য বিষয় নয়। একটু অন্যভাবে বললে পুষ্টভীর চৌমনির বলতে পারেন কংগ্রেস ভবনের ফেডারেশন, সেই নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন, কথা বলছিলেন। রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠনের নেতৃত্ব হিসাবে শান্তিরঞ্জন দেবনাথের উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ সুবিদ দেবমা সহ অন্যান্যদের উপস্থিতি কিংবা বক্তব্য রাখা। যারা সেসব শিক্ষক কর্মচারীর নেতৃত্ব এখানে বক্তব্য রেখেছেন বিভিন্ন সংগঠনের হয়ে, তাদের প্রত্যেকের বক্তব্য একেবারে স্পষ্ট যে এই রাজ্যে শিক্ষক কর্মচারীরা অনেক কিছু থেকে বঞ্চিত। আর আলাদাভাবে কয়েকজনের নাম বলে আমি এই আয়োজন থেকে রাজনৈতিক পরিচয় দিতে চাইছি না। আপনারা তাদেরকে চেনেন, জানেন, তাদের কথা শুনুন। আমরা ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী অংশের মানুষ। এখানে আমরা বিভিন্ন সংগঠনের, যারা রাজ্য সরকার স্বীকৃত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এখানে এসেছেন। তাদের আজকের যে আলোচনা হবে এটা মূলত আমাদের, আপনারা ফ্ল্যাক্সে লক্ষ্য করেছেন, ওয়ান নেশন ওয়ান পে। অর্থাৎ আমরা চাইছি রাজ্যের চতুর্থ অর্থ কমিশন হওয়ার পরে পে রিভিউ, এরপরের থেকে যে পে রিভিউ সিস্টেম সেটাকে ব্রেক করে এবছর রাজ্যের জনদরদী রাষ্ট্রবাদী সরকার যেন অষ্টম বেতন কমিশন গঠন করে। এটাই আমাদের মূল আজকে আমাদের বিষয়বস্তু। এটাকে লক্ষ্য রেখেই এখন থেকে শুরু করে আমরা বিভিন্ন নেতৃবৃন্দ এখানে তাদের মতামত দেবেন এবং আমরা কি করে এই আমাদের রাজ্য সরকারকে আমাদের বুঝাতে পারি যে আমাদের অষ্টম বেতন কমিশন প্রয়োজন। কারণ আপনারা জানেন অর্থনৈতিকভাবে রাজ্য, ত্রিপুরা রাজ্যের যে শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে, সেটা বামফ্রন্টের শাসন থেকেই বিশেষ করে বঞ্চিত, তাদের দীর্ঘ বঞ্চনা এবং অনেক ধরনের এনামুলি এখনো রয়ে গেছে, যেটা কমিশন গঠন করেই সেটা সংশোধন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা রাজ্যের প্রত্যেকটি সংগঠনের নেতৃবৃন্দদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, বিশেষ করে যারা রাজ্যের রাষ্ট্রবাদী সরকারের সমর্থিত বা এরপরেও যারা বিভিন্ন সংগঠন করেন, যেরকম বিএমএস, টিআরকেএস, ত্রিপুরা রাজ্য কর্মচারী ফেডারেশন, আমাদের অন্যান্য সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন আছে, অন্যান্য সমস্ত সংগঠনকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি একটা ফ্রুটফুল আমরা আলোচনার মাধ্যমে কি করে রাজ্যের এই সরকারকে আমরা বোঝাতে পারি আমরা অষ্টম বেতন কমিশন চাই। যদিও দেখা গেছে যে কেন্দ্রীয় সরকার বিষয়টা ঘোষণা করেছেন যে অষ্টম বেতন কমিশন, যে অষ্টমের বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করবেন, রাজ্য সরকারের কাছে আর কি দাবি রাখবেন? বিশেষ করে দেখুন, আমরা যারা এই শিক্ষকতায় আছি বর্তমানে ত্রিপুরাতে 2016 সাল থেকে টেটে রিক্রুটমেন্ট শুরু হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি ওই সময়ই প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সরকার আমাদেরকে ফিক্সড পলিসির মাধ্যমে এই টেট রিক্রুটমেন্ট টিচারদের করেছেন, যেটা ভূভারতে কোথাও নাই। তো এই যে ফিক্সড পদ্ধতি, শুধু টেট নয়, টেট তো চলছেই, অন্যান্য সব ডিপার্টমেন্টে দেখা যায় ফিক্সড একটা সিস্টেম, যেটা ত্রিপুরা ছাড়া অন্য রাজ্যে দেখবেন না। তো এই ফিক্সড পলিসির বিরোধী আমরা। ফিক্সড পলিসি এক্সপ্লয়টেশন অফ টিচার্স এন্ড এমপ্লয়িজ, মানে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, মানসিক নির্যাতনের শিকার, অর্থনৈতিকভাবে বঞ্চিত। আমরা সমাজের এই অবস্থার মধ্যে, আপনাদের আর্থসামাজিক অবস্থার মধ্যে এই কম টাকা পেয়ে একজন ইউজিটি টিচারের বর্তমান 16,000 টাকা দিয়ে জয়েন করানো হয়। এই 16,000 টাকা দিয়ে সে গ্রাম পাহাড়ে চাকরি করে, তার সেখানে তার ঘর ভাড়া থাকতে হচ্ছে, যাতায়াত খরচা হচ্ছে, বাড়িতে মা বাবা বৃদ্ধ, কিভাবে তাদের ভরণ পোষণ হবে? এই সমস্যায় ত্রিপুরার কর্মচারী শিক্ষক সমাজ জর্জরিত। আজকে তার থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, তার জন্য আজকের এখানে।
আয়োজন আলোচনা সভা। আপনার পরিচয়? আমি ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক অজয় পাল, এখানে সভাপতি রাজেশ দত্ত আছেন, অন্যান্য সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট, সেক্রেটারি বা প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। জানা হয়েছে আমি এখানে বিলং করছি এটিটিএ থেকে, অল ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন থেকে। আমাদেরও একটাই আমাদের সংগঠন যেদিন থেকে স্থাপিত হয়েছিল সেই 1957 থেকে আমরা তখন থেকেই চাইছিলাম সারা দেশে একটাই বেতন কাঠামো হোক। আমরা যেহেতু ভারতবর্ষে আছি, সুতরাং ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে শুধুমাত্র টিচাররা নয়, সমস্ত কর্মচারী একটা ছাদের তলায় আসুক, সেই লক্ষ্য নিয়ে টেট টিচার অ্যাসোসিয়েশন আজকে এখানে এসছে। সঙ্গে আরেকটা বড় ভাইটাল ব্যাপার রয়েছে, আমাদের টেট টিচার অ্যাসোসিয়েশনে বলা হয়েছে, ইতিমধ্যে আমি শুনতে পেয়েছি, সেটা হচ্ছে যে আমরা ফিক্সড পের বিরোধী। আমাদেরকে চাকরি দেওয়া হয় ফিক্সড পের মাধ্যমে, 5 বছর পরও এটা নিয়ে নানা রকম ধানাই পানাই করেও হয় না, রেগুলারাইজেশন হয় না। তাই আমরা চাইছি এমনভাবে রিক্রুটমেন্ট হোক আগামী দিনে যেখানে ফিক্সড পে কথাটা উঠে যাক। এই জন্যই আমরা একটা রূপরেখা তৈরি করার জন্য এসছি। তার কারণ হচ্ছে আগামী 30 এবং 31 তারিখে এখানে দেখুন রাজ্যে আসছে অষ্টম বেতন কমিশন নিয়ে বিভিন্ন আলাপ আলোচনার জন্য আসছে। তো কি হবে এটা আমরা জানি না। আমরা জোরালো বক্তব্য হচ্ছে আমরাও এই পে কমিশন চাই, যাতে আমাদের পে কমিশনের মাধ্যমে আমাদের যে অ্যানামুলিসগুলি রয়েছে সেই অ্যানামুলিসগুলি দূর হয়। তো আমাদের একটা বিষয় হচ্ছে, বর্তমানে যে সরকার রয়েছে, রাষ্ট্রবাদী সরকার রয়েছে, সেই সরকার আমাদের বিষয়ে বিশেষভাবে নজর দেবেন। সেই লক্ষ্যে আমরা এখানে একত্রিতভাবে এটা মুভমেন্টে যেতে চাই। মুভমেন্ট বলতে আমি বুঝাতে চাইছি ওইসব না, আমি বুঝাতে চাইছি একত্রে আমরা আওয়াজ তুলবো যে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে এগুলো দেওয়ার জন্য। কারণ আমরা জানি মা যেমন দুধ দেয় না না বললে, ঠিক সেই রকম ভাবে আমরা যদি আমাদের দাবি দেওয়াটা না বলি, উনাদের হয়তো এত কাজ থাকে যে আমাদের কথা চিন্তা করার সময় থাকে না। সেজন্যই আমরা একত্রিত হয়েছি। আমি আপনাদের মাধ্যমে প্রথমেই টেট টিচার অ্যাসোসিয়েশন যারা আমাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকেও সুযোগে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের থেকে অনেক নব্য সংগঠন হলেও এই কাজটা করতে পেরেছে এবং তারা আমাদেরকে দেখেছে। এজন্যই আমরা এখানে আসি। আমার নাম অনুপ ভট্টাচার্য, আমি জেনারেল সেক্রেটারি অল ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে আমার এখানে আসা। আমি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পশ্চিমবঙ্গের সভাপতি, আমি শান্তিরঞ্জন দেবনাথ। আসলে আজকে মূল বিষয়টা হচ্ছে কর্মচারীদের আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করা, এবং এই যে ক্যাপশনটা দেওয়া আছে ওয়ান নেশন ওয়ান পে, অর্থাৎ সারা ভারতবর্ষে রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী সবার একটাই বেতন কাঠামো হবে। সত্যি কথা বলতে কি, এই যে দাবিটা, এই দাবিটা কিন্তু নতুন কোনো দাবি নয়, এটা বহুদিনের পুরনো দাবি। আমি চাকরিতে ঢুকেছিলাম আজ থেকে প্রায় 40 বছর আগে, 40 কি আরও বেশি, প্রায় 45 বছর আগে চাকরিতে ঢুকেছিলাম। তখনই কিন্তু এই দাবিটা ছিল যে ওয়ান নেশন ওয়ান পে, কিন্তু সেটা এখনো বাস্তবায়িত হয়নি। এসব ওয়ান নেশন ওয়ান পে এই দাবিটা বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নেবেন কেন্দ্রীয় সরকার। কারণ কেন্দ্রীয় সরকারের ইচ্ছা যদি না থাকে, সদিচ্ছা যদি না থাকে, তাহলে কখনোই কিন্তু ওয়ান নেশন ওয়ান পে হবে না। আর সবচেয়ে বড় জিনিস যেটা নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের রাজ্যে 30 এবং 31 জানুয়ারি এই দুদিনে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিরা আসছেন। তো অর্থ কমিশন সাধারণত 5 বছরের জন্য রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনার্সের জন্য অর্থ বরাদ্দ করে থাকে, এবং সেই সঙ্গে বিশেষ বিশেষ ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজ তার জন্য অর্থ বরাদ্দ করে থাকে। কিন্তু সেই অর্থ বরাদ্দ করার কতগুলো নিয়ম নীতি আছে। পূর্ববর্তী অর্থ কমিশনের যে শেষ অর্থবর্ষ, সেই শেষ অর্থবর্ষের যে খরচ সেটাকে ভিত্তিবর্ষ ধরে তার উপরে নির্ভর করে কিন্তু পরবর্তী 5 বছরের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। এখন যদি 25-26 হচ্ছে ষোড়শ অর্থ কমিশনের শেষ অর্থবর্ষ, এই শেষ অর্থবর্ষে খরচ যদি কমে যায় তাহলে কিন্তু পরবর্তী 5 বছরে যে অ্যাওয়ার্ড দেওয়া হবে, এখন ষোড়শ অর্থ কমিশন যেটা আসছে সেই ষোড়শ অর্থ কমিশনের অ্যাওয়ার্ড যদি দেওয়া হয় তাহলে সেটা কিন্তু কম হবে। কর্মচারীর খাতেও টাকা কম আসবে, পেনশনারদের খাতেও টাকা কম আসবে, উন্নয়ন বাবদ টাকাটা কিন্তু কম আসবে। সুতরাং আর যে পঞ্চদশ অর্থ কমিশন, ষোড়শ অর্থ কমিশন তাদের যে ফাইনাল রিপোর্ট, সেই রিপোর্টটা জমা দেবে সম্ভবত 31 অক্টোবরের মধ্যেই। সুতরাং 31 অক্টোবরের আগে যদি কর্মচারীদের সমস্ত দাবি দেওয়ার না মেটানো হয়, যেমন বকেয়া ডিএ রয়ে গেছে, বকেয়া ডিএ ছাড়াও আরও কিছু আর্থিক দাবি রয়েছে, সেই দাবিগুলো যদি মিটমাট না করা হয় তাহলে কিন্তু কর্মচারীরা বঞ্চিত হবে। কারণ খরচ যতটা বাড়ানো যাবে শেষ অর্থবর্ষে, সেই বর্ধিত খরচের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী 5 বছরে এই ওয়ার্ডটা দেওয়া হবে। সুতরাং সেই দিক লক্ষ্য রেখেই
রাজ্য সরকারকে কর্মচারীদের দাবি দেওয়ার বকেয়া 30% মহার্ঘ ভাতা রয়েছে। ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গ বাদে আর কোনো রাজ্যেই কিন্তু এত বিশাল পরিমাণ বকেয়া দিয়ে নেই। সব জায়গাতেই মোটামুটি অ্যাট পার উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বর্তমানে 53% দিয়ে দিচ্ছে, সেই 53% দিয়েই কিন্তু বিভিন্ন রাজ্যগুলো পাচ্ছে। সুতরাং এই দাবিগুলো যদি মেটানো হয়, তাছাড়া যেটা বলা হয়েছিল রাজ্যের কর্মচারীরা 2 to 7 পে কমিশনের রিপোর্ট অনুযায়ী বেতন ভাতা পাবে, সেটা কিন্তু হয়নি। কিন্তু যদি সেটা করা হয় তাহলে পেনশনারি বেনিফিটস কিন্তু বিশালভাবে বেড়ে যাবে। যেখানে রাজ্যের একজন কর্মচারী রিটায়ারমেন্টে গেলে সে গ্র্যাচুইটি পাচ্ছে 10 লক্ষ টাকা, কেন্দ্রীয় সরকারের কিন্তু সেটা হচ্ছে 20 লক্ষ টাকা। তো এই ক্ষেত্রে একটা বিশাল গেপ। তাছাড়া হাউস রেন্টের বেলায় একটা বিশাল গেপ। হাউস রেন্ট রাজ্যের কর্মচারীরা সর্বোচ্চ পাচ্ছে 3000 টাকা, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে হাউস রেন্টটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কারণ ভারতবর্ষে যে বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে আর বিভিন্ন যে শহরগুলো রয়েছে, সেই শহরগুলোকে বা বসতিগুলোকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। 100 ভাগ করে 3 ধরনের নেওয়া হয়েছে, 8%, তারপর 16%, তারপর 24%। এই 3 ভাগে বিভক্ত করে হাউস রেন্ট দেওয়া হচ্ছে, সেখানে কোনো ঊর্ধ্বসীমা নেই। তো এই যে দাবিগুলো, এই দাবিগুলো যদি না মানা হয় এই 31শে অক্টোবর 2025-এর মধ্যে, তাহলে রাজ্যের কর্মচারীরা কিন্তু বহুলাংশে ক্ষতিগ্রস্ত হবে এবং রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম ব্যাহত হবে। তাই আজকের আলোচনাতে এটা থাকবে এবং সেক্ষেত্রে একটা দাবি থাকবে সরকারের কাছে, যাতে সরকার 31শে অক্টোবরের মধ্যে কর্মচারীদের যে যুক্তিসঙ্গত আর্থিক দাবিগুলো আছে সেগুলো থেকে আজকে যে একটা আলোচনা সভা আহ্বান করা হয়েছে, আমি স্বাগত জানাই। আমি স্টেট এডুকেশনাল অফিসার্স অ্যাসোসিয়েশনের আমি ওয়েস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি কিশোর দত্ত। আসলে আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের কর্মচারী যারা আমরা কাজ করছি রাজ্যের সরকারের ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে, আমরা সমস্ত কিছু ডিসিশন মেকিংয়ে থেকে শুরু করে গ্রাউন্ড লেভেলে কাজ করছি আমরা কর্মচারী। এখানে অনিয়মিত, নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির কর্মচারীরা আছেন এবং আমাদের সরকারকে সুন্দরভাবে সেই কাজগুলো তুলে দিচ্ছেন বলে আমরা বিকশিত ত্রিপুরা বলছি, বিকশিত ভারত বলছি। তো বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা কখনোই কর্মচারীদের বিরুদ্ধে গিয়ে হতে পারে না। তো কর্মচারীদের জন্য আমাদের যে ভাবনা চিন্তা, সেটা যেন যথোপযোগী হয় এবং বাস্তবসম্মত হয়, সেটা আমাদের সবাইকেই লক্ষ্য রাখতে হবে। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের রাজ্যের শিক্ষক মহল থেকে শুরু করে অন্যান্য দপ্তরের যে কর্মচারীরা আছেন, তাদের যে যে জায়গায় আমরা পে অ্যানামলিগুলি দেখছি, স্যার বলছিলেন যে আমাদের ডিএর ক্ষেত্রে কিছুটা অসঙ্গতি আছে, আমাদের মেডিকেল অ্যালাউন্সগুলো আমরা সিপিসি অনুযায়ী পাইনি। আমরা অনেক কিছু পেয়েছি, 2.57 ফ্যাক্টর পেয়েছি, কিন্তু সবার জন্য সেটা কার্যকরী হয়নি। তা আমি বলবো এটা যখনই একটা ইমপ্লিমেন্ট হবে, যেন একটাই ফ্যাক্টর সবার জন্যই ইমপ্লিমেন্ট হয়, যাতে এখানে বিভিন্ন ক্যাটাগরির যে স্টাফদের মধ্যে ডেজিগনেশন অনুযায়ী এইগুলো বৈষম্য এড়ানো যায়, দূর করা যায়। সেটা ফাইন্যান্স কমিশনের কাজ বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ, এবং পে রিভিউ না করে পে কমিশন যেন করা হয়, সেটা আমি দাবি রাখবো। কারণ আমাদের এই পরশুদিন আমরা দেখতে পেলাম যে আমাদের কেন্দ্রীয় সরকার আবার একটা পে কমিশনের ঘোষণা করা হচ্ছে এবং নতুন করে কমিটি নির্ধারিত করা হচ্ছে, এবং সেটাও যেন আমাদের রাজ্যে আমাদের একটা সরকার এবং কেন্দ্রীয় যে দল সরকারে আছেন, তারা একই সরকারের একই দলের সরকার। স্বাভাবিকভাবে আমাদের রাজ্যবাসীর একটা বিশাল বড় একটা দাবি এবং আশা যে কর্মচারীদের স্বার্থে, কর্মচারীদের বান্ধব একটা সুষ্ঠু একটা বেতন কাঠামো তারা তৈরি করবেন আগামী ভবিষ্যতের জন্য। বিশেষ করে আমরা যারা অনিয়মিতরা আছে, বিশেষ করে টেট টিচাররা আছে, তারা একটা রেগুলেটরি অথরিটির মাধ্যমে তাদের রিক্রুটমেন্ট হয়। তাদের ক্ষেত্রে যে ফিক্সড যে বিষয়টা, এটা একটু তাদের অনেক ক্ষেত্রেই একটা ডেজিগনেশনের সঙ্গে তাদের যে মূল্যায়ন হয়, সেটা কিন্তু যথোপযুক্ত নয় বলে আমাদের কাছে দাবি আসছে। তো আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, এদের ক্ষেত্রে একটু ভাবতে হবে এবং উপযুক্ত তাদেরকে সম্মান যেন দেওয়া হয় যথোপযুক্ত সময়। আমার রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদের, আমি সুবীর দেববর্মা। আমার পরিচয়, আমি ভারতীয় মজদুর সংঘের এক্স কনভেনার এবং আমাদের দেশের ভারতীয় ক্ষেত্রে সরকারি কর্মচারীদের যে সর্বোচ্চ সংস্থা জিএনসির রাজ্য প্রভারী। আজকে আমরা যে এখানে এসেছি, যারা আমাদেরকে এখানে এক জায়গাতে আনার জন্য উদ্যোক্তা, আমি সবচেয়ে বেশি আমাদের যে কোনো কিছুতে উদ্যোক্তাদেরকেই সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে হয়। আমাদের টেট টিচার অ্যাসোসিয়েশনের আমার ছোট ভাই অজয় পাল, ওর আহ্বানে আমরা এখানে এসেছি। সুন্দর একটা শুভ সন্ধ্যাতে একটা আলোচনার জায়গা পেয়েছি আমরা খুব খুশি। তো আমাদের আজকে মূল এজেন্ডা হলো ওয়ান নেশন ওয়ান পে, ইমপ্লিমেন্টেশন অফ 8 পে কমিশন।
আমরা ভারতীয় মজদুর সংঘ এবং জিএনসির মাধ্যমে 1 বছর ধরে বিভিন্ন সময় আমরা টাইম টু টাইম কেন্দ্রীয় সরকারকে আমরা চাপ সৃষ্টি করে এসেছি দুটা জিনিস নিয়ে। একটা হলো অষ্টম বেতন কমিশন। তো আমরা আজকে 2-3 দিন ধরে আমরা খুব খুশি যে আমাদের আন্দোলনের ফলেই মনে হয় এবং আমাদের চাপ সৃষ্টি করেছি আমরা সরকারকে, কেন্দ্রীয় সরকারকে, আমাদের চাপে আমাদের যে সংগঠনটা করি ভারতীয় মজদুর সংঘ বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সংগঠন, তো আমাদের সংগঠনের চাপে আমাদের কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রবাদী সরকার, অষ্টম পে কমিশন মেনে নিতে বাধ্য হয়েছে। তো আর যদি আমরা আমাদের যে দাবিটা আমাদের ত্রিপুরাতে ইমপ্লিমেন্টেশন করা 8 পে কমিশন যদি আমরা সেন্ট্রালে না হয় তাহলে তো আমাদের এখানে হবে না। তো আমরা সেন্ট্রালে করে ফেলেছি, এই কাজটা আমরা সাকসেস হয়েছি। আর আমাদের দ্বিতীয় দাবিটা যেটা ছিল আমরা এটা নিয়ে কাজ করছি, চেষ্টা করছি, সরকারকে প্রেসার দিচ্ছি, যেটা হলো পেনশন পলিসি যেটা বর্তমান এনপিএস এন্ড ইউপিএস এটাকে বাতিল করে পুরানো পেনশন সিসিএস 1972 যেটা এটাকে যাতে লাগু করা হয় তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে অনবরত চাপ দিচ্ছি। আমরা আশা করছি আমাদের চাপের কাছে সরকার এটা মেনে নিতে বাধ্য হবে, আমরা পুরানো পেনশন স্কিমেও যাব। তো আজকে আমরা খুশি এই কারণে যেহেতু আমাদের সেন্ট্রাল পে কমিশন, এই পে কমিশন রাজি হয়ে গেছে কেন্দ্রীয় সরকার, তো এটা এর মধ্যে বসে যাবে। তারপরে আমরা রাজ্যে আমরা চাপ সৃষ্টি করব রাজ্য সরকারকে। করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে হয়তো মেমোরেন্ডাম দেবে। তো আমি চাই আজকে আমরা এখানে যারা এসেছি আমরা বিভিন্ন সংগঠনে, আমার অনেক সিনিয়র নেতৃত্বরা এখানে আছেন, তো আমরা দীর্ঘ বছর ধরেই কিন্তু আমরা কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে কাজ করছি, চেষ্টা করছি। তো আমরা চাইব নতুন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আমাদের উদ্যোক্তাদের কাছে এটাই আবেদন থাকবে, আমরা স্ক্যাটারডলি না গিয়ে বিভিন্ন সংগঠন আলাদা আলাদা ভাবে গিয়ে। বলছিলাম এই যে এখন যে প্রোগ্রামটা আপনারা টিভির পর্দাতে আনলেন, মূলত এটা হলো কি বিহার এবং দিল্লি দুইটা স্টেটেই কিন্তু আপনারা দেখবেন, আমার থেকে আপনারা আরো ভালো বুঝবেন, আইএএস, আইপিএস, আইএসএস এসব অফিসারগুলি বা বিভিন্ন রকমের কর্মচারী কিন্তু দুইটা স্টেট থেকে হয় এবং 2 স্টেটেই সবচেয়ে বেশি কর্মচারী আমার মনে হয় আর কি। তো তাদের যে একটা সামনে তো ইলেকশনের উপর ভিত্তি করেই কিন্তু এই যে ঘটনাটা এখন সেন্ট্রাল যে পে কমিশন, অষ্টম পে কমিশন বসানো হয়েছে, এটার উপর ভিত্তি করেই কিন্তু মানুষ যত আকৃষ্ট যে অষ্টম বেতন কমিশন অনেক অগ্রিম ভাবে বসিয়েছেন, সেটার উপর ভিত্তি করে মানুষ কিন্তু ভোট দেবে, মানে কর্মচারীরা বিশেষ করে। তো এটাকে সামনে রেখে ত্রিপুরার যে বিভিন্ন কর্মচারী যে সংগঠনগুলি আছে, দেখবেন এখানে টিআরকেএস, কি নাম আছে, এর মধ্যে দেখবেন বিরোধী কোন সংগঠন নেই, কিন্তু রানিং সরকারের যে সংগঠনগুলি আছে তারাই একত্রিত হয়েছে বিভিন্ন। তো এটা কিরকম জানি একটু অগোছালো মনে হয় আর কি, যে এটা ঠিকই আছে, বাবা যা করবে ছেলে তাই করবে, এরকম একটা ঘটনা আর কি মনে হয় আর কি, আমার মনে হয় আর কি। ভাবে গিয়ে আমরা যদি এক জায়গা থেকে একটা মেমোরেন্ডাম আমাদের সরকারের কাছে পেশ করতে পারি তাহলে মনে হয় এটা খুব ভালো হবে, এটাই আমার দাবি। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমাদের আজকের যে আলোচনাটা, অঙ্গনারী ওয়ার্কার একজন, আমরা যে প্রথম 91-এ জয়েন করেছে তখন কইছে আমরা যতদিন সুস্থ সবল থাকি ততদিনই ডিউটি করতে পারবো, কিন্তু এখন তো 60 বছর আমরা বাড়তিরা দিছে, আমরা ওখানে কি কইরা কাজ করি, কি কইরা খাই, এই কথাটা জানিলাম আর কি। এটা কি কোনো কিছু হইব? হ্যালো, ভাবে গিয়ে আমরা যদি এক জায়গা থেকে একটা মেমোরেন্ডাম আমাদের সরকারের কাছে পেশ করতে পারি তাহলে মনে হয় এটা খুব ভালো হবে, এটাই আমার দাবি। নমস্কার। যে আলোচনাটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান পে। তো আমি প্রথমেই টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই
যে তারা এরকম ধরনের একটা আলোচনার সভার আয়োজন করেছে। তাছাড়া পাশাপাশি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অনেক সিনিয়র কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারীবৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তাছাড়া আমার সমবয়সী এবং যারা আমার ছোট সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি কিংবা নেতৃবৃন্দরা বিভিন্ন পয়েন্টগুলো তুলে ধরেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। তো যেটা মূল বিষয় আমি ফোকাস করতে চাইছি যে 4th পে কমিশন হওয়ার পর আমাদের রাজ্যে আর পে কমিশন হয়নি, তারপর সেটা পে রিভিউ কমিশন হয়ে গেছে। আপ টু 7th পে কমিশন অবধি গ্রেড পেটা চেঞ্জ হয়েছে, তো যেটা এমএসিপি যেটা 10 বছর 17 বছর এবং 25 বছর পর পর হয় কনজিকিউটিভলি, সেই গ্রেড পে চেঞ্জটা 7th পে কমিশন অবধি ছিল। 2017 সালে বিগত সরকার 2017 সালে সেই গ্রেড পেটা ফিক্সড করে দিয়েছে, তারপর থেকে আমাদের গ্রেড পেটা চেঞ্জ হচ্ছে না। যেরকম ভাবে আমাদের গ্রেড পে হচ্ছে, যেহেতু আমি একজন এটি টিচার, আমি এটির কথা থেকে শুরু করছি, আমাদের এটা চেঞ্জ হয়ে পিজিটি স্কেল হয়ে যেত। পিজিটিটাও ফ্লাকচুয়েট হয়ে 4200 থেকে 4600 হয়ে যেত, কিন্তু এই ফ্লাকচুয়েশনটা বন্ধ হয়ে গেছে। তো এখন যে সমস্ত নতুন শিক্ষকরা আছে ওরা এই সমস্ত ব্যাপারগুলো বুঝে না। তো আমরা চাইছি আমাদের যে বঞ্চনাটা, এই বঞ্চনাটা যাতে দূর করে আমাদের বর্তমান রাষ্ট্রবাদী জনদরদী সরকার, তার জন্যই আমাদের এই আজকের এই আলোচনা। তাছাড়া আমরা রাজ্য সরকারের কর্মচারী আমাদের সাথে যেরকম বঞ্চনা করা হচ্ছে, আমরা যদি পাশাপাশি দেখি কেন্দ্রীয় সরকারের থেকে আমরা কি কম পাচ্ছি। দেখুন, আমাদের ডিএ গ্যাপ আছে 23%। তারপর এমএসিপি, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের এমএসিপি 10 বছর পর যদি এমএসিপি হয়, তারপর তার সাথে একটা 3% ইনক্রিমেন্ট হয়, কিন্তু আমাদের সেটা আমাদের অনলি 3% ইনক্রিমেন্ট দিয়ে বন্ধ রাখা হচ্ছে, আর কিছু করা হচ্ছে না। আমি আমাদের সরকারের কাছে আমি আবেদন জানাবো যাতে আমাদের গ্রেড পে চেঞ্জটা এই 8ম বেতন কমিশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করেন। তারপর মেডিকেল অ্যালাউন্সটা আমাদের রাজ্য সরকারের কর্মচারীর ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনলি 500 রুপিস, কিন্তু সেন্ট্রাল এমপ্লয়িরা যত খুশি মেডিকেল যতটা প্রয়োজন সেই বিলটা যখন সাবমিট করবে তার অনুসারে তারা বিলটা পাবে। তারপর হচ্ছে গিয়ে এলটিসি যেটা লিভ ট্রাভেল কনসেশন, আমাদের রাজ্য সরকারের কর্মচারীর ক্ষেত্রে পুরো সার্ভিস লেংথ পিরিয়ডে 3 টাইমস অ্যালাউড, আর সেন্ট্রাল যে কর্মচারী আছে ওদের ক্ষেত্রে 2 বছর পর একবার হয়। তারপর হচ্ছে গিয়ে গ্র্যাচুইটি, আমাদের যে গ্র্যাচুইটি সেটা হচ্ছে গিয়ে 10 লাখ, আর সেন্ট্রাল গভর্নমেন্টের গ্র্যাচুইটি হচ্ছে গিয়ে 20 লাখ। হাউস রেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের তিনটে স্ল্যাব আছে, 27%, 18% and 9%। আমাদের ক্ষেত্রে ফিক্সড 3000 টাকা। তো আমার কাছে খুব ভালো লাগছে যে এই ধরনের একটা আলোচনা সভার আয়োজন করেছে টেট টিচার অ্যাসোসিয়েশন। বিগত বছরের নভেম্বরের 24 তারিখ আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন বিশালগড় সাব ডিভিশন কমিটির পক্ষ থেকে একটা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছিলাম। তাতেও আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে আমাদের যাতে এই বঞ্চনাটা বন্ধ করার পদক্ষেপ নেয়, এবং আমরা আশাবাদী যে আমরা এই বঞ্চনা থেকে আমাদেরকে মুক্ত করবে। সবাই ভালো থাকবেন সেই আশা রেখে। হ্যাঁ, রাগ করবেন না তো, একটা কথা বলবেন। বলুন। আগামী সোমবার আগরতলা শহরে প্রায় দোকানেই বন্ধ থাকবে, কিছু কিছু শপিং মল ছাড়া। সোমবার দিন আপনার চ্যানেলের কিছু কিছু ক্যামেরা ঘোরাবেন আগরতলা শহর বা সারা ত্রিপুরা রাজ্যে যে ক্যামেরাগুলি আছে সেইগুলি দেখুন। দুপুরবেলা দেখেছি গ্রামীণ ব্যাংকের কর্মচারী যারা আছে তারা বেতন বৃদ্ধি, এনপিডি, তার জন্য বহুত কিছু করেছে। এখন যারা আছে তারা কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের কেড়ে নিয়ে আছে। রাজ্য সরকার 10 লাখ টাকা পাবে, কেন্দ্রীয় সরকার 20 লাখ টাকা পাবে। দাদা, তারাও যেমন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বা সারা ভারতবর্ষের মধ্যে একটা বুথ দেয়, যেদিন নাকি ভোট দান
সমন্বয় প্রতিক্রিয়া হয়, আপনি সেটাও চিন্তা করবেন যে নাকি প্রাইভেট চাকরি করছে তার বেলায় কি হচ্ছে। তাই বলছি আপনাদের চ্যানেলটা কিন্তু সুনাম ধন্য চ্যানেল ত্রিপুরা রাজ্যের মধ্যে। ক্যামেরাটা শুধু ঘোরাবেন সবখানে যে যারা নাকি প্রাইভেট কাজ করছে তারা যে গুলবাজার, বটতলা বাজার, লিকচকনি বাজার হাট করছে, যারা সরকারি কর্মচারী তারাও কিন্তু সেই জায়গায় বাজার করছে। সুতরাং কার উপরে কার দায়িত্বটা বেশি পড়ছে বা কার কষ্ট হচ্ছে সেটা অনুভব করানো যায় তখন। তাই বলছি আপনাদের, প্রথমে বলছি আপনি রাগ করবেন না, বা আমি আশা করি আপনারা রাগ করার পারতেও না, কারণ এই চ্যানেলটা খুবই মানুষের চ্যানেল, গরিব দুস্থ মানুষের চ্যানেল। তাই বলছি আপনারা একটু দেখবেন তাদের জন্য যারা নাকি অসহায়, প্রাইভেট চাকরি করছে বড় বড় কোম্পানিতে, বড় আগরতলায় শপিং মলে যারা চাকরি করছে তাদের কিন্তু রবিবার জন্য ছুটি নেই। তারা 30 দিনই তাদের যেতে হয়, একদিন না গেলে তাদের বেতনটা কাটা হয়। তাই বলছি ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আপনাদের চ্যানেলটা ভালোবাসি তাই ফোন করি, এইটুকুই বললাম দাদা। ভাই ভালো থাকবেন সেই আশা রেখে আমার বলা এখানে। নমস্কার, কে বলছেন? আজকে একটা সুন্দর ক্যাপশন উত্থাপন করছেন, তার জন্য পিভি24কে ধন্যবাদ। আজকে একটি দুঃখের সঙ্গে বলতে হয় যে কথাটা অনেকের মতো নিবেন, জানি না কে কি নেবেন, বাস্তবে সত্য কথাটা একটু বলবো, কোনটা কাটবেন না। এই যে পে কমিশনের ব্যাপার বা বেতন বৃদ্ধির ব্যাপার, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কথা বলে থাকেন। আসলে বাস্তব সত্য যেটা দরকার এটাই মানুষ কতটুকু বুঝেন এটা সন্দিহান আছে। যখন দেখা গেল যে কর্মচারীকে কিছু দেওয়ার ব্যাপার হয়ে দাঁড়ায়, একটা শ্রেণীর লোক কিন্তু দাঁড়িয়ে পড়েন, এটা সত্যি কথা, তাদেরকে কিছু দেওয়া হয়নি। যারা কর্মচারী ছাড়া বেকার, ব্যবসায়ী বা আদারওয়াইজ যে লোকটি, কর্মচারী কিন্তু কোনোদিন কিন্তু বাধা দেননি যে ওদেরকে সরকার কিছু না দেওয়ার জন্য। কর্মচারী পাওনাটা পাওয়ার জন্য ওরা আগে আন্দোলন করত, এখন আন্দোলন করতে পারেনি, বিভিন্ন আইনের মধ্যে সরকার ফালিয়ে কর্মচারীদেরকে বঞ্চিত করে রাখতে। আগে কিন্তু আন্দোলন করতো, এখন কিন্তু আন্দোলন করতে পারেনি সঠিকভাবে। কোনো কর্মচারী দেখি না এখন আন্দোলনের পরে আগে কিছুটা পাওয়া যেত, এখন তো নাই। এখন আমরা দোষের মধ্যে দেখলাম কর্মচারীকে দিয়ে দেওয়া হচ্ছে না, বছরে দিয়ে যে দুইবার দিয়ে হতো সেটাই হচ্ছে না। কিন্তু দেখা গেল যে বাম ফ্রন্টের আমলে কিন্তু কর্মচারীকে সপ্তম বেতন কমিশন না দিলেও একটা ছোটাপটা যে জিনিসটা দিয়েছিল, কিন্তু তারা দিয়েগুলি কিন্তু সঠিক সময় দিয়ে গেছে। আর এখন কি করতে দিয়ে এটা পর্যন্ত পাইনি। তাহলে যদি অষ্টম বেতন কমিশন হয় তাহলে বিজেপি গভর্নমেন্ট থেকে আমরা ধন্যবাদ অবশ্যই জানাবো। আর যদি দেওয়ার কেন্দ্রীয় গভর্নমেন্ট দেয়, ত্রিপুরা রাজ্যে না দেয়, তাইলে কিন্তু তাদের কিন্তু তিরস্কার করতেই হবে। আর এদিকে দেখুন, আমরা সরকারে তাদেরকে ভোট দিয়ে পাস করাই, তারা নিজের বেতন নিজেই বাড়িয়ে ফেলে। দেখা গেল যে ডাবলের উপর তারা বাড়িয়ে ফেলল। সেটার ব্যাপারে কিন্তু একটা শ্রেণীর দলদাসের লোক আছে যারা কর্মচারীর বিরুদ্ধে আওয়াজ করেন। তারা মন্ত্রী মিনিস্টাররা যখন নিজের বেতন ডাবল রিডাবল বাড়িয়ে ফেলেন, সেই তখন কিন্তু মুখ খুলেন না। কেন মুখ খুলেন না? ওই মন্ত্রীরা তো তাদেরকে হয়তো পুষে রাখছে, কোনো না কোনো কিছু দিয়ে বলতে হয়, নয়তো কেন কথাটা বলবেন না? সত্যি কথাটা মন্ত্রীরা কেন এভাবে করবেন? তারা আমরা ভোট দিয়ে পাস করাবো, আমাদের ট্যাক্সের পয়সা তারা বাড়িয়ে নিয়ে মন খুশি মতো চলবে, তাই লিখে আমরা বলা উচিত নয়? সেটাও তো বলা উচিত। আজকা আহ্বান রাখবো, যারা বাইক বাহিনী তৈরি হয়েছে আপনাদেরকে কি দিয়েছে বিজেপি গভর্নমেন্ট? আপনারা একবার দেখুন আপনারা কি পেয়েছেন। আপনারা কিন্তু বাইক বাহিনী হয়ে মানুষের যে ভোটের অধিকার কিন্তু কেড়ে নিয়ে বিজেপি সরকার বসিয়েছেন, এটা আপনারা কিছু পেলেন না। দেখা গেল যে মন্ত্রীরা কিন্তু তাদের নিজের বা আজীবনের জন্য তৈরি হয়ে গেল, গোষ্ঠীকে সব খেতে পারবে সেরকম বেতন পরিকাঠামো করে তাদের পেনশনটাও সেভাবে করে নিল। একবার প্রতিবাদ করেছেন, করেননি, কিন্তু
শ্রেণীর লোক দেখেন, তাদেরকে আমরা মূর্খই বলবো, যারা কর্মচারীদেরকে যখন কিছু দেয় একটা শ্রেণী কিন্তু আওয়াজ করেন। আপনাদের পাওনাটা আপনারা করেন, কর্মচারী পাওনাটা কর্মচারী পাবে। আপনাদের পাওনাটার ব্যাপারে কিন্তু কর্মচারী বাধা দেয়নি কোনোদিন, কিন্তু আপনারা কেন কর্মচারীর বিরুদ্ধে মূর্খের মতো আলোচনা করেন? এটা করাটা সঠিক নয়। এটা সবাই এই দেশে বাঁচতে আছে। কর্মচারী যখন টাকাটা আসে মার্কেটে ছুড়ে, মার্কেটটা ভালো থাকে, দেশটা ভালো চলে। হ্যাঁ, যখন কর্মচারী টাকা না পায় মার্কেট কিন্তু একটু নিচের দিকে থাকে। এটা সবাই জানে, কর্মচারী টাকা পাইলেই কিন্তু রাজ্যটা ভালো চলবে। তো যে কথাটা বললাম যে একটা শ্রেণীর যে মানুষ তারা কিন্তু সঠিকভাবে আন্দোলন করেন, আন্দোলন করা উচিত। আপনারাই পাইবেন না কেন? সম্পাদক অজয় পাল মহোদয় যা বলেছেন এটা বাস্তব সত্য কথা। ওয়ান নেশন ওয়ান পে একটা গুরুত্বপূর্ণ দাবি এবং এই দাবি বাস্তবায়ন অত্যন্ত প্রয়োজনীয়। বারবারই দেখা গেছে যে আসলে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বেতন কাঠামো বা বিভিন্ন স্তরের ভাতাদের মাধ্যমে আমাদের বিরাট তফাৎ পরিলক্ষিত হচ্ছে, প্রতিবারই চলে আসছে। আমরা দাবি জানিয়ে আসছি, হয়তোবা কোনো সময় আমরা আর ফলপ্রসূ ফুল প্রেজেন্ট আমাদের দাবি বাস্তবায়িত হয়নি। আর পাশাপাশি টেট টিচার্স এবং জিআরবিটির মাধ্যমে যে কর্মচারী নিয়োগ হচ্ছে, টেট টিচাররা যারা আছেন, যে ফিক্স পে এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারা নিয়োগপত্র পেয়েছেন, তারা চাকরি পেয়েছেন। সুতরাং ফিক্স পে ভাবে এই যে স্থির বেতনের চাকরিটা এটা আসলে খুব অসহ্যকর এবং এটা এই প্রথাটা উঠিয়ে দেয় আমার মনে হয় ভালো হবে। কারণ একটা যদি আমরা আগে দেখেছি যে ফিক্স পের মাধ্যমে যে পদ্ধতিতে নিয়োগ করা হয়, এখন যে ফিক্স পেতে জিআরবিটি এবং ট্রেডের মাধ্যমে যে নেওয়া হচ্ছে তার নিয়োগ পদ্ধতি সমস্ত কিছু আলাদা। সুতরাং নমস্কার, কে বলছেন? জিআরবিটির মাধ্যমে এবং হ্যালো, নমস্কার, কে বলছেন? মাধ্যমে এবং ট্রেডের মাধ্যমে যারা নেওয়া হচ্ছে তাদেরকে পূর্ণ বেতন কাঠামোর মাধ্যমে তাদেরকে নিয়োগ করা উচিত এবং যারা ফিক্সড রয়েছে একটা চাইনার দালাল করা অনিয়মিত কর্মচারীদের সাথে অনেক কিছু করেছে 2 নম্বরে। তো এখন তো ডাবল ইঞ্জিন সরকার চলছে আমাদের দেশে, ভারতীয় জনতা পার্টি। তো আশা করি 1680 জনের নাম নথিভুক্ত করেছে অনিয়মিত কর্মচারীদের জন্য। আমাদের রাজ্য সরকার কিছু একটা করবে, আমাদের নিরাশা করবে না। আমরা বুঝিয়ে দিচ্ছি সিপিএম এরা আমাদেরকে মিথ্যা প্রতারণা, মেড ইন চাইনা, ওরা আমাদের সাথে বাটপারি করেছে। ওদের আমলে আমরা বঞ্চিত ছিলাম, কিন্তু আমাদের রামের আমলে আমরা বঞ্চিত হব না। আমরা অনিয়মিত কর্মচারীরা অপেক্ষা করছি, আমাদের নিয়মিত করা হোক। রাজ্য সরকারের কাছে অনুরোধ, স্যার আমাদের বাঁচান, কেননা আমরা অল্প বেতনে কর্মরত, সংসার চালানো খুব কষ্ট হচ্ছে, ছেলে মেয়েদের পড়াশোনা তো দূরের কথা। আমাদের এইটুকুই বলতে চাই। মাধ্যমে এবং ট্রেডের মাধ্যমে যারা নেওয়া হচ্ছে তাদেরকে পূর্ণ বেতন কাঠামোর মাধ্যমে তাদেরকে নিয়োগ করা উচিত এবং যারা ফিক্সড পেতে রয়েছে বর্তমানকে তাদেরকে নিয়মিতকরণের জন্য সরকার সহানুভূতিশীল মানবিকতার দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমি দাবি রাখবো। সুভাষ সূত্রধর। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলুন। বলছি বেতন তো সবাই থেকেই চিন্তা করে বেতন বাড়ানোর কথা সবাই বলবে এক নেশন, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যেই ক্যাটাগরির মাধ্যমে যেই ভাবে বাছাই করে লোক নেয়, স্টেট গভর্নমেন্ট কি সেই ক্যাটাগরিতে নেয়, সেই পদ্ধতিতে নেয়? তো তাদের স্কেল আজকে তারা যেভাবে আগে আমাদের বামফ্রন্ট সরকার যেভাবে লোক নিয়েছে, কে কতটা পোস্ট লাগাইলো, কে কতটুকু মিছিল করলো, তাদের সাথে কতদিন চললো, সেটাই ছিল ক্রাইটেরিয়া। আর সেন্ট্রাল গভর্নমেন্টের কত পরীক্ষার মারফত বাছাই করা ছেলেদের নিচ্ছে, তাদের বেতন আর তাদের বেতন, এটা একটা মুখরোচক কথা।
একটু উস্কানিমূলক যে হ্যাঁ আমাদের সেম কাজ সেম ইয়ে করে দাও, খুব কিন্তু গ্রামাঞ্চলের অর্থনীতিতে গ্রামাঞ্চলের মানুষের হাতে ডাইরেক্ট টাকা দেওয়া উচিত। নবলজয়ী অর্থনীতিবিদরা তাই বলে, গ্রামের মানুষের হাতে ডাইরেক্ট টাকা দাও, দিলে অর্থনীতি চাঙ্গা হবে। কর্মচারী খরচ করবে তারপর বাজার বাড়বে, ওটা কোনো যুক্তি না। থ্যাংক ইউ। নমস্কার, কে বলছেন? আজকে আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, বিভিন্ন লোকরা ফোন করছেন, ওদের মতামতগুলো দিচ্ছেন। আমি সংক্ষিপ্তভাবে একটু বলতে চাই, এই সরকারের আমলে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি ৮ম বেতন কমিশন নিয়ে কথা হচ্ছে, নতুন একটা পদক্ষেপ এক দেশ এক বেতন কাঠামো। আমি সাধারণ শ্রেণীর বেকারদের তরফ থেকে একটা জিনিস বলতে চাই, সরকারকে যে কোনো বিষয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ ত্রিপুরাতে প্রচুর পরিমাণে বেকার বসে আছে। কিছু কিছু ভুল সিদ্ধান্ত কিন্তু সরকারের চেয়ারটাকে হালকা করে দিতে পারে, কারণ আমরা দেখি কিছু কিছু ভুল সিদ্ধান্ত প্রচুর পরিমাণ বেকারদেরকে কিন্তু অনেকটাই ভোগান্তিতে ভুগিয়েছে, এখনো ভুগছে। এই গভর্নমেন্টের একটা ভুল সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি, রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া, রিটায়ার্ড থেকে রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া। এরপরে কিছুদিন আগে আমরা দেখলাম এমএলএ মিনিস্টার সাহেবদের স্যালারি 50% হাইক, যেটা টোটালি আনএক্সপেক্টেড। কারণ একটা টিসিএস অফিসার বেতন স্টার্ট করে 70 থেকে 75,000 টাকা। এখন মার্কেটে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, ও কি সরকারি অফিসার হবে নাকি এমএলএ হবে, মন্ত্রী হবে। সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের ভোটে যে সরকার এসেছে সেই ব্যক্তিদের কথা কিছু চিন্তা করা হচ্ছে না। ইভেন যে চাকরিগুলি দেওয়া হচ্ছে, আমি ওনাদের উদ্দেশ্যেই বলবো, যারা বিভিন্ন ধরনের অথরিটি পাওয়ার নিয়ে বসে আছেন, ওনারা যদি একটু বুকে হাত রেখে বলতে পারেন যে কতটুকু ট্রান্সপারেন্সি মেনটেন করে চাকরিগুলি হচ্ছে। কারণ পড়াশোনা সবাই করছে, আমি বাঁকা পথে একটা চাকরি হাতিয়ে নিলাম, তারপরে বিভিন্ন ডিমান্ড করব, এই দিতে হবে সেই দিতে হবে। আমি একজন সজাগ দৃষ্টি সম্পন্ন মানুষ হয়ে সমাজে যারা বেকার, কোনো করে চাকরিটা নিতে পারেনি, ওরা ধসে পড়ে যাক, ওদের ফ্যামিলি উঠে দাঁড়াতে না পারে, সেদিকে আমি একটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে চাইবো। যারা চাকরি পেয়েছেন ওনারা একবার বুকে হাত রেখে বলুক যে স্বচ্ছ পথে যথাযথ যোগ্যতার মাধ্যমে চাকরিটা ওরা পেয়েছেন। এখন তাহলে কি একটা উঠবে আর একটা শ্রেণী পড়ে যাবে, কারণ সে ওর সামর্থ্য নেই, ও চাকরিটাকে হাতিয়ে নিতে পারেনি বিভিন্ন কারণে, আর্থিক অনটনের দরুন সেই সুযোগটা ছিল না। সাধারণ ঘরের ছেলে অথবা মেয়ে, ওরা সুযোগটা পায়নি, এর জন্য সারা জীবন ওরা বঞ্চিত। ওয়ান নেশন ওয়ান পে, যেটা আমাদের কর্মচারী ফেডারেশনের জন্মলগ্ন থেকেই আমরা ভারতবর্ষে একটা বেতন কাঠামো তৈরি হোক, এটা আমরা চাই। এই উদ্দেশ্য যেহেতু আমরা টিআরটি অ্যাসোসিয়েশন আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমরা তার সঙ্গে সহমত পোষণের জন্য আমরা এখানে এসেছি তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে। পাশাপাশি টিচার্স অ্যাসোসিয়েশন বা অন্য যারা এই যে ফিক্সড পে যে প্রথা, সেই প্রথাটা যেন আর না থাকে, অর্থাৎ তারা যেন প্রথমেই, তারা যেহেতু প্রতিযোগিতামূলক টিপিএসসির মাধ্যমে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এই পেশায় নিযুক্ত হয়, তাদেরকে প্রথমেই রেগুলারের মাধ্যমে তাদেরকে চাকরি প্রদান করা হোক, এই আহ্বান আমরা রাজ্য সরকারের কাছে রাখবো। তার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, অ্যাকশন লিড অ্যান্ড প্রেসিডেন্ট সঞ্জীব দেবপুর। একটি যে আমরা কিভাবে সরকারকে বোঝাতে পারি যে আমাদের জন্য কতটা প্রয়োজন এই পে কমিশনটা, সেটি আমাদের এজেন্ডা, এবং সেটাকে লক্ষ্য রেখে আমরা এখানে সহমত হয়েছি। এবং আমাদের যে অন্য যে স্বনামধন্য টিচাররা এসছেন তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সাজেশন নেব এবং সেই প্রপোজালটা আমরা রাজ্য সরকারের কাছে পাঠানোর চেষ্টা করব। আমি ত্রিপুরা টিচার ওয়েলফেয়ার প্রেসিডেন্ট রাজেশ দত্ত। আপনারা শুনলেন বিভিন্ন স্তরের যারা শিক্ষক সংগঠন নেতৃত্ব রয়েছেন, তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কিংবা কথা বলেছেন। সামগ্রিকভাবে যে বিষয়গুলো উঠে আসছে এই আলোচনা থেকে,
এটা অবশ্যই অষ্টম বেতন কমিশন, আর পে রিভিউ কমিটি নয়। কমিশন গঠন করবে কিনা সেটা অবশ্যই সরকার বলবে। কেন্দ্রীয় সরকার যেখানে করেছে, ডাবল ইঞ্জিনের সরকারের ক্ষেত্রে কি উল্টো পথে চলবে, এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। হয়তো কর্মচারীরা তার মূল্যায়ন করবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।